শিক্ষার্থীরা, মুকিত স্যারের রসায়ন ক্লাসে স্বাগতম। বিশেষ করে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি রসায়নের ক্লাসে। আমি ধারাবাহিকভাবে রসায়নের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা শুরু করছি। ইতিমধ্যে প্রায় 3টা ক্লাস হয়ে গেছে। আজকে এই রসায়নের নবম এবং দশম শ্রেণীর রসায়নের পঞ্চম অধ্যায়ে নিয়ে আলোচনা করব। আজকে পাঠের বিষয় হচ্ছে রাসায়নিক সংকেত। আমরা ইতিমধ্যে যে ক্লাসগুলো হয়েছে এই অধ্যায়ের আমরা আলোচনা করেছি যোজ্যতা ইলেকট্রন, যোজনী, পরিবর্তনশীল যোজনী, সুপ্ত যোজনী, সক্রিয় যোজনী, এগুলো নিয়ে। এই আলোচনা যদি অনুধাবন করতে পারো তাহলে বিশেষ করে রাসায়নিক সংকেত অনুধাবন করা খুবই সহজ হয়ে উঠবে। আজকের আলোচনার বিষয় হচ্ছে মৌলের এবং যৌগের রাসায়নিক সংকেত। তাহলে আমরা দেখি পদার্থের সংকেত দুই ধরনের হতে পারে। কতগুলো হচ্ছে মৌলের সংকেত, কতগুলি হচ্ছে যৌগের সংকেত। আচ্ছা, এখন আমরা প্রথমেই দেখি রাসায়নিক সংকেত বলতে কী বুঝি। সাধারণত কোনো মৌল বা যৌগের অণুকে প্রতীক, সংকেত এবং যোজনীর মাধ্যমে সংক্ষেপে প্রকাশের যে পদ্ধতি সাংকেতিক চিহ্ন দ্বারা, সেই পদ্ধতি হচ্ছে রাসায়নিক সংকেত বা স্ট্রাকচারের ফর্মুলা। এখানে আমি আবার বলছি সংজ্ঞাটাকে, যে মৌল ও যৌগমূলকের সংকেত ও তাদের সংখ্যা দ্বারা যে পদ্ধতিতে খুব সহজে কোনো একটি মৌল বা যৌগের অণুকে সংক্ষেপে প্রকাশ করা হয়, তাই হচ্ছে রাসায়নিক সংকেত বা স্ট্রাকচারাল ফর্মুলা। এখানে বইতে দেখানো তোমার বোর্ডে দেখানো হয়েছে মৌল বা যৌগমূলকের প্রতীক বা সংকেত ও তাদের সংখ্যার মাধ্যমে কোনো যৌগ অণুকে প্রকাশ করাই হলো ওই যৌগের রাসায়নিক সংকেত বা স্ট্রাকচারাল ফর্মুলা। তাহলে সংকেত আবার দুই ধরনের হতে পারে। আমি আগেই বলেছি মৌলিক পদার্থের সংকেত এবং যৌগিক পদার্থের সংকেত, অর্থাৎ মৌলের সংকেত এবং যৌগের সংকেত। প্রথমে দেখি সংকেত লেখার নিয়মগুলো আমি ক্রমান্বয়ে আলোচনা করছি তোমাদের সামনে। দেখো, মৌলের অণুতে যতগুলি পরমাণু থাকে তার ডান পাশের নিচের দিকে একটি সংখ্যা দ্বারা মৌলের সংকেতগুলো প্রকাশ করা হয়। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি নাইট্রোজেনের একটি অণুতে 2টি পরমাণু থাকে, সুতরাং নাইট্রোজেনের সংকেত হবে N2। অনুরূপভাবে দ্বিপারমাণবিক অণু বেশ কতগুলো আছে, অক্সিজেন, হাইড্রোজেন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই সবগুলা সংকেত লেখার সময় ডান পাশে নিচে 2 লিখে দিতে হয়, কারণ এরা দ্বিপারমাণবিক অণু বা ডাই অ্যাটমিক মলিকুলস। যেমন অক্সিজেনের সংকেত হলো O2, এগুলো মৌলের সংকেত কিন্তু। ক্লোরিনের সংকেত হচ্ছে Cl2, হাইড্রোজেনের সংকেত হচ্ছে H2, ব্রোমিনের সংকেত হচ্ছে Br2। অনুরূপভাবে আয়োডিনের সংকেত হচ্ছে I2। এভাবে মৌলের সংকেত আমরা প্রকাশ করে থাকি। আবার কতগুলা অণু আছে যে এদের অণুতে 2 বা ততোধিক পরমাণু সংখ্যা থাকে। এই সংখ্যা দ্বারা মূলত একটি অণুতে কতগুলি পরমাণু আছে তাই প্রকাশ করা হয় মৌলের সংকেত দ্বারা। যেমন ওজনের সংকেত O3, ফসফরাসের সংকেত P4, সালফারের সংকেত S8। এখন দেখি আমি সংকেতগুলো বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। O3 যে ওজনের সংকেত, তা দ্বারা কী বোঝায়? ও দ্বারা অক্সিজেনের প্রতীক বোঝানো হয়, আর ডান পাশে নিচে 3 বসালাম, তখন O3 দ্বারা বোঝানো হয় এই ওজনের অণুতে অক্সিজেনের 3টি পরমাণু একত্রে মিলিত হয়ে ওজনের একটি অণু গঠন করেছে বোঝানো হয়। অনুরূপভাবে P4 হলো ফসফরাসের সংকেত। P4 দ্বারা কী বোঝানো হয়? ফসফরাসের প্রতীক হলো P, আর এই ফসফরাসের একটি অণুতে 4টি পরমাণু আছে,
এটা বোঝানো হয় P4 দ্বারা। অনুরূপভাবে অ্যাসিড দ্বারা সালফারের সংকেত বোঝানো হয় বা সালফারের একটি অণু বোঝানো হয়, এবং এই সালফারের একটি অণুতে 8টি পরমাণু আছে তাও বোঝানো হয়। এভাবে আমরা মৌলের সংকেত প্রকাশ করতে পারি। শুধু তাই নয়, কতগুলা মৌলিক পদার্থ আছে যারা অনুগঠন করেই না, অর্থাৎ এদের প্রতীক দ্বারা একটা পরমাণু যেমন বোঝানো হয়, একটা অণুও বোঝানো হয়। যেমন ধাতব পদার্থগুলা, সোডিয়ামের প্রতীক হচ্ছে Na, সোডিয়ামের একটি অণু বোঝানো হয় Na দ্বারা। অনুরূপভাবে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন, এদের প্রতীক যা সংকেততা। অর্থাৎ আমি বলবো যে যেমন আয়রনের ক্ষেত্রে আয়রনের একটি পরমাণু বোঝানো হয় Fe দ্বারা, আয়রনের একটি অণুও বোঝানো হয় Fe দ্বারা। তাহলে বেশ কতগুলো মৌল আছে, বিশেষ করে ধাতব পদার্থের ক্ষেত্রে, যাদের প্রতীক দ্বারা একটি পরমাণু বোঝানো হয়, অনুরূপভাবে একটি অণুও বোঝানো হয়। এখানে দেওয়া আছে যে নিচের দিকে দেখো যে সকল ধাতু, কিছু মৌল আছে যারা অনুগঠন করে না, তাই তাদেরকে শুধু প্রতীক দিয়ে বোঝানো হয়। যেমন সকল ধাতু, যেমন আয়রনের প্রতীক হলো Fe, ক্যালসিয়ামের প্রতীক হলো Ca, অ্যালুমিনিয়ামের প্রতীক হলো Al। অর্থাৎ এই Al দ্বারা একটা পরমাণু বোঝানো হয়, আবার একটা অণু বোঝানো হয়। আবার নিষ্ক্রিয় মৌল যতগুলো আছে, বিশেষ করে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই সবগুলো আবার একাণবিক। অর্থাৎ He দ্বারা, হিলিয়ামের প্রতীক হলো He, এটি দ্বারা একটি পরমাণু যেমন বোঝানো হয়, একটি অণুও বোঝানো হয়। এই গেল মৌলের সংকেতের নিয়মাবলী। এবার আমি আসি যৌগের সংকেত কিভাবে লিখতে হয়। শিক্ষার্থীরা, যৌগের সংকেত লেখার সময় প্রথমে মৌল বা মূলকগুলোকে পাশাপাশি লিখতে হয়। তার সংকেতটি, তার প্রতীক বা সংকেত পাশাপাশি লিখতে হয়। মৌল বা যৌগমূলকের সংকেতগুলি পাশাপাশি লিখতে হয়। 2 নম্বর নিয়ম হচ্ছে, যদি এই মূলক বা মূলকের যোজনী এক হয় তাহলে সংকেত লিখতে হয় না। যেমন উদাহরণস্বরূপ সোডিয়াম ক্লোরাইড, NaCl, সোডিয়ামের প্রতীক 1, ক্লোরিনের প্রতীকও 1, সুতরাং এখানে যোজনী লিখতে হয় না। আমি আবার বলছি, তৃতীয় নিয়মটি হচ্ছে, যদি মৌল বা মূলকের সংকেত পাশাপাশি লিখার পরে মৌল বা মূলকের যোজনী সমান হয়, তাহলে যোজনী লিখতে হয় না। যেমন ফেরাস সালফেট, ফেরাসের যোজনী 2, সালফেটের যোজনী 2, এক্ষেত্রে যোজনী লিখতে হয় না। 3 নম্বর নিয়মটি হচ্ছে, যখন মৌল বা মূলকের সংকেত পাশাপাশি লেখার পরে দেখা যায় এদের ভিন্ন যোজনী আছে, দুইটি মৌলের যোজনী ভিন্ন, যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড, তখন যোজনীটা পরিবর্তন করে লিখতে হয়। অ্যালুমিনিয়ামের যোজনী হলো 3, এটা যাবে অক্সিজেনের ডান পাশে নিচে, আবার অক্সিজেনের যোজনী 2, এটা আসবে অ্যালুমিনিয়ামের ডান পাশে নিচে। তো অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত হচ্ছে Al2O3। শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করো, যোজনী, আমি আবার বলছি, যৌগের সংকেত লেখার নিয়মাবলী খুবই গুরুত্বপূর্ণ, নতুবা তোমরা সংকেত লেখার সময় ভুল করবে। যোজনীর সাথে রাসায়নিক সংকেত লেখার সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। বিধায় তোমাদের উদ্দেশ্যে বলছি, নিয়মাবলীগুলা একটা যৌগের সংকেত লেখার সময় মৌল বা মূলকের সংকেত প্রথমে পাশাপাশি লিখতে হবে। যদি যোজনী মৌল বা মূলকের 1 হয়, যোজনী লিখতে হয় না। যদি যোজনী সমান হয়, যদি যোজনী মৌল এবং মূলকের যোজনী একই হয়,
সমান সমান হয়, অভিন্ন হয়, তাহলে যোজনী লিখতে হয় না। কারণ কি? কারণ হলো তার যোজনী যদি দুটিরই সমান সমান হয়, তাহলে যে কোনো একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, আর বিভাজ্য হলে তার যোজনী এক হয়ে যাবে। যেমন ফেরাস সালফেটের ক্ষেত্রে ফেরাসের যোজনী, আয়রনের যোজনী 2, সালফেটের যোজনী 2। এবং 2 লেখার সময় 2 দ্বারা যদি ভাগ করা হয় দুইটাকে, তাহলে এক হয়ে যাবে। আর যোজনী এক হলে লিখতে হয় না, ঘুরে ফেরে একই কথা, ঘুরে ফেরে মানে একই কথা আসলে। তারপরে তৃতীয় নিয়মটি হচ্ছে, যদি মৌল বা মূলকের যোজনী ভিন্ন হয়ে থাকে, অসমান হয়, তাহলে যোজনীটা পরিবর্তন করে লিখতে হয়। ধাতব, যেমন অ্যালুমিনিয়াম অক্সাইডের ক্ষেত্রে আমি উদাহরণ হিসেবে বুঝিয়েছি। অ্যালুমিনিয়ামের যোজনী হলো 3, এটা যাবে অক্সিজেনের ডান পাশে। অক্সিজেনের যোজনী 2, এটা আসবে অ্যালুমিনিয়ামের কাছে। এভাবে যোজনী লেখার নিয়মাবলী আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই নিয়মের ব্যতিক্রম রয়েছে, বিশেষ করে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে এবং তার যোজনী কার্বনের 4, অক্সিজেনের 2, কিন্তু তার সংকেত হচ্ছে CO2। হয়তো প্রশ্ন জাগতে পারে কেন? কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম নয়, ওই 2 নম্বর নিয়মের আওতায় এটা পড়ে। কার্বন ডাইঅক্সাইডে কার্বনের যোজনী হচ্ছে 4, অক্সিজেনের যোজনী হচ্ছে 2। এখন যদি এই 4 এবং 2কে যদি 2 দ্বারা ভাগ করা হয়, অর্থাৎ বিভাজ্য হয়, তাহলে কার্বনের যোজনী হবে 2, অক্সিজেনের যোজনী হবে 1। 2 দ্বারা যখন ভাগ করা হবে, তখন কার্বনের যোজনী চলে যাবে অক্সিজেনের সামনে ডান দিকে নিচে, আর কার্বনের যোজনী তো 1 হয়ে গেল, সুতরাং তার 1 লিখতে হয় না। অতএব কার্বন ডাইঅক্সাইডের যোজনী হচ্ছে CO2। আশা করি শিক্ষার্থীরা এই রাসায়নিক সংকেতের বিষয়টা তোমরা অনুধাবন করতে পেরেছ। আমি এবারে কতগুলো যৌগের সংকেত তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সহজে কীভাবে এই মৌল ও মূলকের এই নিয়মের আলোকে যৌগের সংকেত কিভাবে লিখতে হবে তা তোমাদের সামনে আলোচনা করছি। এখন তোমরা একটু লক্ষ্য করো। যৌগের সংকেত, রাসায়নিক সংকেত আমি বোর্ডে লিখিয়েছি। যেমন সোডিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে NaCl। তার সংকেতগুলো পাশাপাশি লিখেছি। সোডিয়ামের যোজনী 1, ক্লোরিনের যোজনী 1। আবার নিয়মে বলেছি যে যোজনী 1 হলে যোজনী লিখতে হয় না, এর জন্য সোডিয়াম ক্লোরাইডের যোজনী হবে, সংকেত হবে, রাসায়নিক সংকেত হবে NaCl। অনুরূপভাবে সোডিয়াম কার্বনেট এর সংকেত হচ্ছে Na2CO3। এখানে প্রথমে মৌল এবং মূলকের সংকেতটা পাশাপাশি লিখলাম। NaCl হচ্ছে, Na হচ্ছে সোডিয়ামের প্রতীক বা সংকেত, আর CO3 হচ্ছে এই যে কার্বনেট মূলকের সংকেত। এখন যোজনী পরিবর্তন করে লিখতে হবে। সোডিয়ামের যোজনী হলো 1, এখানে 1 লেখা হয় নাই, 1 লিখতে হয় না। যোজনী 1 হলে মৌল বা মূলকের যোজনী 1 হলে লিখতে হয় না। এই যে CO3 দেখতেছো, এটা কিন্তু কার্বনেটের, এই যে O3 এটা অক্সিজেনের পরমাণু সংখ্যা, এটা কিন্তু যোজনী না, খেয়াল রাখো। এখানে দেখা যাচ্ছে কার্বনেটের যোজনী হচ্ছে 2, কার্বনেটের যোজনী 2, এই মূলকের যোজনী সোডিয়ামের কাছে চলে আসছে। আর সোডিয়ামের যোজনী 1 হওয়ার কারণে এখানে কোনো যোজনী লেখা হয় নাই। যদি যোজনী থাকতো এই মূলকের, তাহলে এটাকে প্রথম বন্ধনী দিয়ে তারপরে এখানে লিখতে হতো। খেয়াল করো এটা। সোডিয়াম সালফেট, এই সোডিয়াম কার্বনেটের মতো Na2SO4। সোডিয়ামের যোজনী 1, এখানে কোনো যোজনী নাই সালফেটের ক্ষেত্রে। এই যে O4 দেখতেছো, এটা কিন্তু সালফেটের সাথে, মূলকের সাথে, কিন্তু এটা অক্সিজেনের পরমাণু সংখ্যা এটা। আর সালফেটের যোজনী 2 হওয়ার কারণে সোডিয়ামের কাছে চলে আসছে Na2SO4। এখন দেখো সোডিয়াম নাইট্রেট। সোডিয়াম নাইট্রেট মৌল বা মূলকগুলো পাশাপাশি লেখা হয়েছে, তার সংকেত প্রথমে সোডিয়াম Na, NO3 হইল মূলক। সোডিয়ামের যোজনী 1, NO3 অর্থাৎ নাইট্রেট মূলকের যোজনীও 1, সুতরাং এখানে যোজনী লেখা হয় নাই। একটু লক্ষ্য করো, ভালো করে খেয়াল করে দেখো। সোডিয়াম নাইট্রেটের মধ্যে সোডিয়াম এবং নাইট্রেটের যোজনী একই, এবং যোজনী 1 হওয়ার কারণে এখানে কোনো এই যোজনী দেখানো হয় নাই। সোডিয়াম ফসফেট,
সোডিয়ামের যোজনী হলো 1, এখানে কোনো যোজনী দেখানো হয় নাই। এই যে PO4 দেখতেছো, এটা কিন্তু ফসফেট মূলকেরই সংকেত, অর্থাৎ O4 দ্বারা অক্সিজেনের 4টা পরমাণু বোঝানো হয়, এখানে কোনো যোজনী নাই। আর ফসফেট মূলকের যোজনী হচ্ছে 3, এটা চলে আসছে সোডিয়ামের কাছে, এই যে Na3 দেখতেছো এটা। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, চলে গেছে ক্লোরিনের ডান দিকে নিচে। আবার ক্লোরিনের যোজনী 1 হওয়ার কারণে অ্যালুমিনিয়ামের কাছে কোনো যোজনী লেখা হয় নাই, কারণ যোজনী 1 হলে যোজনী লিখতে হয় না। ওইটাকে লক্ষ্য করো। অ্যালুমিনিয়াম সালফেট, এখানে অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, সালফেট মূলক হচ্ছে SO4। SO4 এর মূলকের যোজনী 3 হওয়ার কারণে অ্যালুমিনিয়ামের সালফেটের কাছে চলে আসছে। এই দেখো, একটা প্রথম বন্ধনী দিয়ে এটাকে নিচে দেওয়া হয়েছে। এই 4টা কিন্তু যোজনী নয়, খেয়াল করো, অনেকে এটা ভুল করে। SO4 এটা যৌগমূলকের সংকেত, SO4। আর ওই যে 3, এটা কিন্তু ওই অ্যালুমিনিয়ামের যোজনী ওইখানে চলে আসছে। সালফেট মূলকের যোজনী 2 হওয়ার কারণে যোজনী পরিবর্তন হয়ে অ্যালুমিনিয়ামের ডান পাশে নিচে চলে আসছে, অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 2। অ্যালুমিনিয়াম নাইট্রেট, অ্যালুমিনিয়ামের যোজনী 3 হওয়ার কারণে এই নাইট্রেটের কাছে চলে আসছে, যেহেতু এটা মূলক হলেই যোজনী ডান পাশে লেখার সময় প্রথম বন্ধনী ব্যবহার করতে হবে। নাইট্রেট মূলকের যোজনী হচ্ছে 3, এই প্রথম বন্ধনী দিয়ে এখানে নিচে দেওয়া হয়েছে। আর এই যে O3 দেখতেছো, এটা কিন্তু মূলকের সংকেতের সাথে সংযুক্ত। এভাবে কতগুলা মৌল এবং মূলক দ্বারা গঠিত যৌগের একটি অণুর সংকেত তোমাদেরকে দেখানো হলো। আশা করি বাকি যতটা যৌগিক পদার্থ আছে সবগুলোর সংকেত তোমরা লিখতে পাবে একই নিয়মে। আরেকটা কথা লক্ষ্য করো, এখানে বোরন নাইট্রেট, এখানে 2টি পরমাণু মৌল, বোরন একটা মৌল, নাইট্রোজেন একটা মৌল। এখানে বোরনের যোজনী হচ্ছে 3, নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3। সুতরাং বোরন নাইট্রেটের সংকেত হবে Bn। এখানে নাইট্রাইড, নট নাইট্রেট। নাইট্রেট হলো মূলক, আর নাইট্রাইড হইল এটা মৌল। এখানে বোরনের যোজনী 3, নাইট্রোজেনের যোজনী 3। আমি নিয়মে বলেছি যে যোজনী যদি সমান সমান হয় যোজনী লিখতে হয় না, কারণ ওই যে বোরন এবং নাইট্রোজেনের যোজনী 3, যদি 3 দ্বারা ভাগ করা হয় তাহলে যে বিভাজ্য হয়ে যোজনী 1 হয়ে যাবে দুটির ক্ষেত্রে। আর যোজনী 1 হওয়ার কারণে তার সংকেতটা লিখতে হয় না। শুধু ব্যতিক্রম হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে। একটু লক্ষ্য করো, কার্বন ডাইঅক্সাইডের সংকেতটা আমরা লিখি কিভাবে, CO2। এখানে কার্বনের যোজনী হচ্ছে 4, আবার অক্সিজেনের যোজনী হচ্ছে কত, 2। এখন এই দুটোকে যদি আমরা ভাগ করি, 2 দ্বারা ভাগ করি যদি 2 দ্বারা, তাহলে কি হবে, এখানে আসবে 2, আবার এখানে আসবে 1। তাহলে কার্বনের যোজনী হয়ে গেল 2 চলে আসলো অক্সিজেনের সামনে, আর অক্সিজেনের যোজনী হয়ে গেল 1 এখানে লিখতে হয় না। বুঝতে পারছো? এভাবেই যৌগিক পদার্থের সংকেতগুলা লিখতে হয়। আশা করি আজকের ক্লাস যে রাসায়নিক সংকেত সম্বন্ধে তোমাদের সামনে তুলে ধরলাম, শিক্ষার্থীরা এই ক্লাসগুলা আশা করি তোমরা অনুধাবন করতে পারবে। আমি পঞ্চম অধ্যায়ের আজকের ক্লাসে যোজনীর আলোকে তোমাদের সাথে আলোচনা করলাম রাসায়নিক সংকেত, অর্থাৎ মৌলের সংকেত এবং যৌগের সংকেত নিয়ে। আশা করি এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু বেসিকের বিষয় আসে। এই বিষয়গুলো যদি তোমরা ভালো করে অনুধাবন করতে না পারো, আমি গত ক্লাসেও বলেছি, সামনে এগুতে সমস্যা হবে। তাই আগামী ক্লাসে এই অধ্যায়ের ধারাবাহিকভাবে আলোচনা করব। সবগুলা ক্লাস তোমরা আশা করি অনুধাবন করবে। এই অধ্যায়ের যতটা ক্লাস আছে আমি ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে আলোচনা করে যাব। তোমরা খেয়াল করে এই ক্লাসগুলো দেখবে। এবং আগামী ক্লাসে তোমাদের সাথে অনলাইনে কথা বলবো এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।